চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? রাগ করো না সুন্দরী গো, রাগলে তোমায় লাগে আরো ভালো ও সুন্দরী। গম্ভীর পুরুষালী উঁচু কণ্ঠে থমকে দাঁড়ালো মেয়েটির আগত কদম। বুক কাঁপলো ভয়ে, কম্পিত চোখে ঘাড় ফিরিয়ে চাইল। রাস্তার পাশ ঘেঁষে একটি কড়া লাল জিপ আর 8খানা বাইক দাঁড়ানো। প্রতিটি গাড়ির দখলদারিতে এক একজন তাগড়া সবল যুবক, প্রত্যেকের চকচকে জলজলে দৃষ্টি শুধুমাত্র মেয়ের দিকেই। মেয়েটি এগিয়ে আসলো। এতগুলো ছেলের এমন চাউনিতে অস্বস্তিতে মেয়েটা গুটিয়ে ফেলল নিজেকে। হাত দিয়ে মুছে নিল কপালের ঘাম। ফের হাঁটা দিতেই জেহব নামের ছেলেটা লাফ দিয়ে এসে সামনে দাঁড়ায়। হঠাৎ ছ্যাদ করে উঠল মেয়েটির শীর্ণ বুক, পিছিয়ে গেল এক পা, ভীত চোখে চাইল কালো শার্ট পরা ছেলেটার দিকে। বেশ কদিন ধরে জেহবের হয়রানির শিকার হচ্ছে মেয়েটা। জেহব চাতক পাখির মতো দুই দিকে দুহাত মেলে দিল, মাথা ঝুঁকিয়ে বলল, কোথায় যাচ্ছে সুন্দরী এই অধমকে রেখে? মেয়েটি কম্পিত স্বরে ভয়ে ভয়ে বলল, পথ পথ ছাড়ুন প্লিজ। জেহব তখন বলল, সে কি, এখনো ঠিকঠাক কিছু ধরলামই না, আর ছাড়তে বলছো? পাশ থেকে হুহা করে হাসির রোল পড়ল। মজার কিছু শোনার আহ্লাদে লুটিয়ে পড়ল এক একজন। মেয়েটির মাথা নোয়ালো লজ্জায়। জেহব হাসল। মেকি বিনম্র কণ্ঠে বলল, ফোন নাম্বারটা দাও না বেবস, শুধু রাতে একা একা লাগলে কল করব, আর কিচ্ছু না। দলবল দেখে একজন চিল্লিয়ে বলল, সাথে বোন থাকলে তারটাও নেই, আমাদেরও তো একটা অধিকার আছে তাই না? সশব্দে হাসলো ছেলেগুলো। জেহব তখন বলল, হ্যাঁ হ্যাঁ ঠিকই তো, তোদেরও তো অধিকার আছে। মেয়েটি মুখটি কালো করে ভয়ার্ত চোখে চারিপাশে তাকালো। হয়তো ভেবেছিল কেউ না কেউ তাকে সাহায্যের জন্য এগিয়ে আসবে। ছোট ছোট চায়ের দোকান, সবজির ভ্যান, কত লোকজন আশেপাশে, কিন্তু কেউ একবার প্রতিবাদ করলো না। আর কতদিন চলবে এদের এই অসভ্যতামি? কিন্তু না, প্রত্যেকে ব্যস্ত, যেন এদিকে ফিরে দেখার মতো কোনো সময় নেই তাদের। হতাশ মেয়েটি দীর্ঘশ্বাস ছাড়ল। কাউকে এগিয়ে আসতে না দেখে ভয় আরও চুপসে গেল। মেয়েটা ভয়ে চোখ নামিয়ে পাশ কাটাতে চাইল চুপচাপ। তখনই বাদ মানল জেহব। পথ আগলে দাঁড়ালো আবারও, ভ্রু গুটিয়ে বলল, এভাবে অবজ্ঞা করে যেও না সুন্দরী, দিল মে চোট লাগতা হ্যায়। মেয়েটি যে পাশে সরছে জেহবও সেই পাশে এসে দাঁড়াচ্ছে। জেহব মেয়েটার শরীর থেকে ওড়নাটা এক টানে খুলে ফেলল। চমকে দাঁড়িয়ে গেল মেয়েটি। জেহব তখন বলল, এত ভাব দেখাচ্ছ কেন? ফোন নাম্বার না দিলে আজ তো যেতে দেব না। এতক্ষণে শান্তরূপী মেয়েটি অন্যায় হাত পড়ায় নিমেষেই জ্বলে উঠল। ফিরে চেয়ে শক্ত গলায় জেহবকে বলল, ওন্না ছাড়ুন আমার। জেহব শুনল, তবে মানল না। উল্টা এক ঝটকায় সম্পূর্ণ ওন্না নিজের হাতে পেঁচিয়ে নিল। মেয়েটি তখন ভড়কে গেল। শূন্য বুকের দিকে চোখ বুলিয়ে লজ্জায় মিশে গেল মাটির সাথে মেয়েটা। চোখ দুইটা রাগে লাল করে বলল, অসভ্য ইতর জানোয়ার কোথাকার, রাস্তাঘাটে মেয়েদের ওড়না ধরে টানতে লজ্জা করে না? এত ওড়না ধরার শখ যখন বাড়ি গিয়ে নিজের বোনেরটা ধর। কথাটা শুনে জেহবের উজ্জ্বল মুখখানি কালো হয়ে গেল। মাঝ রাস্তায় অপমানে থমথমে হয়ে এলো চেহারা। চাইল নিজের দলবলের দিকে, হাঁ করে তাকিয়ে আছে এক একটা। সবার মুখের হাসি যেন বন্ধ হয়ে গেল। জেহব নাক ফুলিয়ে দাঁত খিচে বলল, কি বললে তুমি? মেয়েটি রাগী কণ্ঠে বলল, যা বলেছি শুনেছিস না, ওড়না দে আমার। জেহবের রাগে ভ্রু জোড়া কুঁচকে গেল আর বলল, আমাকে তুই তুকারি করিস? কথাটা বলে সে তার বন্ধুদের দিকে তাকালো আর অভিযোগ সুরে বলল, দেখলি জেকে, তুই থাকতে তোর সামনে এই মেয়ে আমাকে কী সব আজে বাজে গালাগালি দিল, তুই তুকারি করলো, কিছু বলবি না তুই? ওপাশ থেকে কোনো উত্তর এলো না। জিপের ফ্রন্ট কাছে শুয়ে থাকা ছেলেটা তখনও নির্বিকার, মাথার নিচে আড়াআড়ি হাত, ঠোঁটের ভাঁজে উষ্ণ সিগারেট, নাক মুখ দিয়ে ছুটছে বেসামাল ধোঁয়া। কাই হাঁটু ধরে নাড়া দিল, ডাকলো, এই যে কে? চোখ মেলে তাকালো জাঙ্কুক, ভ্রু জোড়া কুঁচকে নিল। কান থেকে হেডফোনের এক মাথা সরিয়ে মোটা গলায় বলল, কি হয়েছে?
কাই চোখ দিয়ে ইশারা করলো সামনে। আড়মোড়া ভেঙে উঠে বসলো জাংকুক। সামনে তাকিয়ে দেখলো চিকন চাকন একটা মেয়ে আর তার সাথে জেহব দাঁড়ানো। জাংকুকের দুইজনকে দেখে বুঝে ফেললো যা বোঝার ছিল তার। শোয়া থেকে উঠে বসলো, ঘাড় বাঁকালো, দুই দিকে মটমট করে শব্দ তুলল, লাফ দিয়ে জিপের উপর থেকে নামলো জাংকুক। মাথা ভর্তি বাদামি চুল দোল খাচ্ছে বাতাসে। পোড়া ঠোঁট থেকে সিগারেট এনে জুতায় পিষলো জাংকুক। সানগ্লাস খুলে পকেটে ভরতেই উন্মুক্ত হলো দুটো গভীর ঘোলাটে চোখ। জাংকুককে এভাবে উঠতে দেখে মেয়েটা ঘাবড়ে যায়, আশেপাশে তাকায়, সবার কাছ থেকে একটু সহযোগিতার আশায়। জাংকুক মেয়েটার সামনে এসে দাঁড়ালো, চোখে মুখে বিরক্তি। সিগারেটের কড়া গন্ধে শ্বাস আটকে এলো মেয়েটার। জাংকুক জেহবের দিকে তাকাতেই সে আপনা আপনি বলে উঠল, এই মেয়ে আমাকে জানোয়ার বলেছে জাংকুক, তুই বলে সম্বোধন করেছে, আর অনেক গালি দিয়েছে দোস্ত, একটা বিহিত কর এটার। জাংকুক সরু চোখ দিয়ে মেয়েটার উপর থেকে নিচে পর্যন্ত দেখলো। চুইংগাম চিবোতে চিবোতে এক ঝলক দেখে নেয় মেয়েটার আপাদমস্তক। শান্ত কণ্ঠে মেয়েটাকে বলল, গালি দিয়েছিস? মেয়েটা ভ্যাবাচাকা খেলো আর ভাবলো, একটা ছেলে সরাসরি একটা মেয়েকে এভাবে তুই করে কিভাবে বলে। মেয়েটাকে তুই করে বলায় মেয়েটা বেশ অবাক হয়ে গেল, রেগে গেল মেয়েটা। রাগী কণ্ঠে ভয়ে ভয়ে বলল, হ্যাঁ হ্যাঁ দিয়েছি। জাংকুক ভ্রু উঁচু করলো। মেয়েটি আবারও বলল, উনি উনি কেন আমার ওড়না ধরবেন? ওনার জন্য আমি শান্তিতে কলেজে যেতে পারি না। আচ্ছা, আপনাদের লজ্জা করে না এভাবে রাস্তায় বসে মেয়েদের বিরক্ত করতে? শিক্ষা পাননি পরিবার থেকে? মেয়েটির কথায় জাংকুকের মেজাজটা পুরোই খারাপ হয়ে গেল। রাগে চোখটা বন্ধ করে নিল, জোরে জোরে নিঃশ্বাস ছাড়লো। জাংকুকের এমন অবস্থা দেখে ভয়ে ঢোক গিলল মেয়েটা। বসে থাকা আরও বাকি বন্ধুরা সামনে এসে দাঁড়ালো। এক বন্ধু আরেক বন্ধুর কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলছে, খেয়েছে রে, জেকের সাথে বেয়াদবি, এমের কি হবে? এতগুলো ছেলের মাঝে নিজেকে একা দেখে তের ভয় গলা শুকিয়ে গেল। মনে মনে ভাবলো, ছেলেগুলো যদি তার সাথে খারাপ কিছু করে বসে, এই গ্যাং এলাকার কুখ্যাত, কে না চেনে তাদের। জাংকুকের চোখ তখনও বন্ধ। জাংকুক চুলে আঙ্গুল চালাতে চালাতে ঝট করে তাকালো মেয়েটার দিকে। দৃষ্টিতে কি যেন একটা মিশে আছে ছেলেটার। জাংকুকের চাহনি দেখে ভয় পেয়ে গেল মেয়েটা। জাংকুক তখন শীতল কণ্ঠে বলল, আই মেয়ে, বাড়ি যা। প্রত্যাশিত চোখ মুখ নিভে গেল জেহবের। মেয়েটি তাকে এত কিছু বলল আর জাংকুক তাকে বাড়ি যেতে বলছে। কথাটা শুনে জেহবের মেজাজটা খারাপ হয়ে গেল। এমন উত্তর জাংকুকের কাছ থেকে আশা করেনি জেহব। মেয়েটা তখন জাংকুককে ভয়ে ভয়ে বলল, জি কি বললেন? জাংকুক খ্যাক করে উঠল আর বলল, কানে কি শুনতে পাস না? যেতে বলেছি তোকে। ধমকে কেঁপে উঠল মেয়েটা, চোখ মুছল কোমল হাতে। জেহবের হাতে তখনও ওড়না পেঁচানো। মেয়েটা সেদিকে দেখে একবার জাংকুকের দিকে তাকালো। জাংকুক তখন জেহবকে বলল, ওড়না ছাড় মেয়েটার। বিনা বাক্যে জেহব ওড়নাটা ছেড়ে দিল। জাংকুক ওড়না নিয়ে মেয়েটার হাতে ধরিয়ে দিয়ে ইশারা করলো যেন মেয়েটা এখান থেকে চলে যায়। মেয়েটার চাহনিতে বিস্ময়, তখনও কথা না বাড়িয়ে নিশ্চুপ হেঁটে গেল মেয়েটা। একবার পেছন ফিরে দেখল দীর্ঘদেহী বখাটে নামক প্রহেলিকা রূপী জাংকুককে। জেহব এগিয়ে এলো জাংকুকের কাছে, এক পলক বাকিদের দেখে অভিমানী গলায় বলল, এই মেয়ে আমায় গালি দিল, আর তুই কিছু না বলে ছেড়ে দিলি মেয়েটাকে? জাংকুকের চাহনিতে জেহব চুপ হয়ে গেল। জাংকুক কণ্ঠে শীতলতা নিয়ে বলল, আগেও বলেছি মেয়েলি ব্যাপারে আমাকে জড়াবি না। ডিস্টার্ব করছিলি ভালো কথা, ওড়না ধরলি কেন মেয়েটার? জেহব মুখ কালো করে বলল, উত্তেজিত হয়ে পড়েছিলাম রে। জাংকুক আরেকটু ঘনিষ্ঠ হয় ওর, কাঁধে এক হাত রেখে চাপা অথচ কড়া কণ্ঠে বলল, রাস্তা না হলে থাপড়ে তোর দাঁত ফেলতাম এখন। জেহব তখন বলল, আমি 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 কি করলাম? জেহবের কথায় বেশি পাত্তা না দিয়ে জাংকুক আবারও উঠে বসলো জিপের উপর, আর ভাঁজে এক পায়ের ওপর অন্য পা তুলল। ম্যাচের কাঠিতে আগুন জ্বালিয়ে নিপুণ ভঙ্গিতে ধরালো সিগারেটের মাথা। এরপর সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে বলল, দুনিয়ার সব থেকে দুর্বল জিনিস হচ্ছে নারী। অল্পতে কাঁদবে, ভয় পাবে, এদের বিরক্ত করে ভয় দেখিয়ে কোনো মজা নেই।
জীবন জাঙ্কুক হচ্ছে ঘূর্ণিঝড়, এই ঝড় সামলানো এদের সাধ্যের বাইরে। তাই তোদের যা ইচ্ছা কর, জাহান্নামে যা, মানা করেছি আমি। কিন্তু এসব লেম বিষয়ে আমাকে টানলে খুব খারাপ হবে। যে হোক মাথা চুলকাতে চুলকাতে শুকনো মুখে এসে আগের জায়গায় বসলো। জাঙ্কুককে বিচারের আশায় ডেকে হতাশ হলো সে, ফেললো ব্যর্থ ব্যর্থ শ্বাস। রাস্তার ওপারে টং দোকান হতে দৃষ্টিগুলো ফেরত আসে। এতক্ষণের নাটকের প্রত্যক্ষ নীরব দর্শক ওনারা, সবাই নিশ্চুপ নিরুৎসাহিত, কথাবার্তা স্পষ্ট কানে না গেলেও দৃশ্য দেখেছেন পরিষ্কারভাবে। কিন্তু বেঞ্চে বসা মিনহো ফোঁস ফোঁস করে উঠল, উষ্ণ কণ্ঠে বলল, কত বড় বেয়াদব, রাস্তার মধ্যে একটা মেয়েকে এভাবে হেনস্থা করলো, কেউ কিছু বললেও না। আমার তো ইচ্ছে করছে ঠাস করে গিয়ে একটা চর বসিয়ে দিয়ে আসি। দোকানে বসা লোকজন ফিরে চাইলো ওনার দিকে। দোকানি সবুজ কচি পানে জর্দা ঢালতে ঢালতে বলল, এলাকায় নতুন নাকি? মিনহো তখন বলল, জি, 3 দিন হলো এলাম। মুখোমুখি বসে থাকা দোকানদার তখন বলল, এর জন্যই তো বলি, পুরানো হলে আর এসব বলতেন না ভাই। ব্যাপার না, কটা দিন থাকুন এই পাড়ায়, সব বুঝে যাবেন। মিনহো কৌতূহল গলায় বলল, কেন বলুন তো? দোকানি তখন জবাব দিল, কেন আর কি, নিজেই বুঝবেন। ওই ছেলেগুলোকে কারো কিছু বলা তো দূর, চোখ তুলে দেখার সাহসও নেই। মিনহো তখন জিজ্ঞাসু চোখ মুখে তাকালো লোকটার দিকে। দোকানি তখন বলল, এই যে 7-8 জন দেখছেন, এরা হলো একটা গ্যাং, জেকে মাস্তানের গ্যাং। শুধু এরা নয়, আরও আছে দলে। দিনের বেশিরভাগ এই রাস্তার এখানে বসে, মেয়েদের বিরক্ত করে। প্রতি মাসে এলাকার সব দোকান থেকে চাঁদা তোলে। দিলে ভালো, না দিলে আন্দাজ করুন কি করতে পারে। কত দোকানপাট যে এরা ভেঙেছে, কতজনকে দেখলাম হাসপাতালে যেতে। তবে আমাকে চাঁদা দিতে হয় না, ওরা আমার দোকানের নিয়মিত কাস্টমার। মিনহো তখন বলল, জেকে মাস্তান? জি, জিপে বসা ছেলেটাই হচ্ছে জেকে। এক ডাকে সবাই তাকে জেকে নামে চেনে। ওর ভয় এই এলাকা না, শুধু চারপাশের সব এলাকা কাঁপে। এসেছেন তো শখে, আস্তে ধীরে সব বুঝবেন। মিনহো তখন ভয়ে ভয়ে বলল, কি বলছেন আপনারা? আমি তো কিছু বুঝতে পারছি না। বর্তমানেও এরকম হয়? একটা গ্যাং দিনের বেলা এসব মারপিট করে, গুন্ডামি করে, আর কেউ কিছু বলে না তাদের? দোকানে বসে থাকা আরেকজন বলল, কি বলবে ভাই, কার এত সাহস যে ধরুন আপনাদের মতো ওদেরকে ভালো করে না চিনে কিছু বলতেও যায়, চোখ মুখ ফাটিয়ে ঘরে ফেরে। প্রাণের মায়া তো সবারই আছে, বলুন। মিনহো তখন বলল, সাধারণ মানুষ কিছু বলে না বুঝলাম, কিন্তু দেশে কি আইন কানুন নেই? আপনারা পুলিশ কমপ্লেন দিচ্ছেন না কেন? উপস্থিত 4 জন হেসে উঠলেন, আশ্চর্য হলেন মিনহো। মিনহো তখন রেগে বলল, এমন গুরুতর কথায় হাসার কি হলো? দোকানি তখন আবারও বলল, আরে আপনি জানেন যে কে এই ছেলেটাকে? মিনহোর চোখে মুখে আগ্রহ। দোকানি তখন বলল, ও হলো স্বরাষ্ট্রমন্ত্রী কিম নামজনের ছেলে। ওর নামে পুলিশ কমপ্লেন দেবে কার এত সাধ্য আছে বলুন তো? আর দিলেও জেকে, সে তো জেলে টিকবেই না, বরং যে ওকে জেলে ভরার সাহস করবে সে একদমই শেষ। বাকরুদ্ধ মিনহো, বিহব্বল চোখ দুটো ঘুরে এলো ওপারের ছেলে সভা হতে। নির্জীব দৃষ্টি পড়ে রইল ফর্সা স্বাস্থ্যবান অগোছালো শার্ট পরোয়া বিলাই চোখের জাঙ্কুকের ওপর। মিনহুকে জাঙ্কুকের দিকে ভয়ার্ত চোখে তাকিয়ে থাকতে দেখে দোকানি বলল, বাড়িতে মেয়ে আছে ভাই? মিনহু তখন বলল, জি আছে তো। দোকানি তখন আবারও বলল, সাবধানে থাকতে বলবেন মেয়েদের, ওদের খপ্পরে পড়লে কি হয় এটা তো এখন দেখেই নিলেন। আমরা ভাই পুরাতন, এসব জানি। মিনহু ভয়ে ঘেমে গেছেন, সুতির পাঞ্জাবি লেপটে গিয়েছে পিঠে, চোখে মুখে চিন্তার ভাব। ঘরে দুটা সেয়ানা মেয়ে, স্কুল কলেজে যাতায়াত তাদের। এরকম পরিস্থিতি হলে কিভাবে কি করবেন বুঝতে বাকি নেই। এই এলাকায় আসা জীবনের মস্ত বড় ভুল হয়েছে তার। দোকানি তখন বলল, চায়ে কয় চামচ চিনি দেব ভাই? হুশ ফিরে আসলো মিনহোর, ফ্যাস ফ্যাসে জবাবে দিলেন, জি না, না খাবো না, আসি আজ। বাজারের ভারী ব্যাগটা হাতে তুলে টিনের ছাউনি থেকে বেরিয়ে এলেন মিনহু। গন্তব্যে হাঁটা ধরলেন তাল মাতাল কদমে। মিনহুর এমন অবস্থা দেখে বাকিরা তখন বলাবলি করলো। গল্প শুনে ঘাবড়ে গেলেন উনি, দেখলে না জানি কয় ঘন্টা অজ্ঞান হয়ে থাকতো। অপরদিকে কড়াইয়ে মুরগির মাংসের মধ্যে দুধ ঢাললেন জেনি। মুরগির রোস্টের ঘ্রাণ তখন ছোটাছুটি করছে বাড়িময়। সেকেন্ডে জলে মিশে দুধ ফুটতে শুরু করে।
তুলতুলে চিকেনগুলো ঢেকে যায় আড়ালে। সেই রান্নার দিকে সূক্ষ্মভাবে চেয়ে আছে একজোড়া সুন্দরী মনোযোগী চোখ। মস্তিষ্কে সবটুকু ধ্যান খাটিয়ে দেখছে সে। জেনি ঢেকে দিল তরকারি, ফিরে চাইলো সেদিকে, ভ্রু গুটিয়ে বলল, গরমের মধ্যে দাঁড়িয়ে আছিস কেন, ঘরে যা। রিনরিনিয়ে কণ্ঠের নম্র আবদার এলো, বাকিটুকু আমি করব মামনি। মৃদু হাসলেন জেনি, মন ভরে তাকিয়ে রইলেন মেয়েটার দিকে। কাটা কম্পাস দিয়ে অঙ্কিত নিখুঁত গোলাকার মুখটা যখনই দেখে জেনি, বুকের ভেতরটা যেন একদম শান্তিতে ভরে যায়। কিম তায়াং নামের মতো স্নিগ্ধ হুবহু, টুকটুকে সজীব গোলাপের ন্যায় ললিত শুভ্র একখানা মুখ। জেনি তখন থেকে বলল, সকাল থেকে অনেক করেছিস, আর কিছু লাগবে না, একটু বিশ্রাম নে যা। তে তখন বলল, বিশ্রাম লাগবে না আমার, আমি সালাদ কেটে দেই। জেনি হার মেনে বললেন, তোর সাথে আমি পারবো না, যা মন চায় কর তুই। সেকেন্ডে বটি নিয়ে বসে পড়ল তে। শসা, লেবু আর গাজর কাটায় ব্যস্ত হলো মেয়েটা। জেনি দাঁড়িয়ে দাঁড়িয়ে তেকে দেখছে, তে এক ধ্যানে সালাদ কাটায় ব্যস্ত। জেনি মনে মনে ভাবছে, মেয়েটা এত সুন্দর নিখুঁতভাবে কাজ করে যে মেয়েটার কাজে কোনো রকমের দোষ খুঁজে পাওয়াই যেন মুশকিল। জেনি ঠোঁটে হাসি লেগে রইল। জেনি তের দিকে তাকিয়ে একটা লম্বা ভারী নিঃশ্বাস ছাড়ল। তের প্রতি তার প্রচণ্ড মায়া, অনেক ভালোবাসে এই মেয়েটাকে। জেনি তখন ভাবল, এত সুন্দরী গুণী মেয়ে, অথচ অনাথ, মা নেই, বাপ থেকেও নেই। জেনি যথেষ্ট চেষ্টা করে তেকে আদর করার, আগলে রাখার, কিন্তু মা তো মাই, মায়ের জায়গা কি কেউ নিতে পারে? জেনির চিন্তার মাঝে কলিং বেল বাজলো। জেনি তখন চিল্লিয়ে বলেন, এই লিসা, দরজাটা খুলে দে তো, তোর বাবা এলেন বোধ হয়। লিসা তখন জবাব দিল, পারবো না আমি। চোখ মুখ কুঁচকে ফেললো জেনি, বিড়বিড় করে বলল, বেয়াদব মেয়ে। কাজ ফেলে উঠে দাঁড়ালো আর বলল, আমি যাচ্ছি। চিটকিনি খুলতে মিনহোর শুষ্ক মুখের দেখা মিলল, চেহারায় অন্ধকার। তেকে দেখে বিরক্ত হলো, ভ্রু কুচকে তাকালো অন্যদিকে। বাজারের ব্যাগ এগিয়ে দিল তের দিকে আর থমথমে গলায় বলল, মাছ আছে, নামিয়ে রাখ। তে ঘাড় বাঁকিয়ে নম্র গলায় বলল, পানি দেবো খালু যান? মিনহো তখন রেগে গেল আর বলল, চেয়েছি তোর কাছে। মিনহোর এমন ব্যবহারে তে মন খারাপ করে মাথা নিচু করে নিল, ব্যাগ হাতে চুপচাপ চলে গেল সেখান থেকে। মিনহো তিক্ত চোখ মুখে এসে কাঠের সোফায় বসলেন, চিন্তিত ভঙ্গিতে মাথা এলিয়ে দিলেন পেছনে। পেশায় একজন সরকারি কর্মচারী তিনি, সদ্য ট্রান্সফার হয়েছেন, পরশুই উঠলেন এ বাড়িতে। এর মধ্যে আবার এলাকা ছাড়বেন কি করে? বাসায় বা এত তাড়াতাড়ি পাবেন কোথায়? পানি হাতে মিনহোর দিকে এগিয়ে আসলো জেনি। স্বামীর ফ্যাকাশে মুখমণ্ডল দেখে ভাঁজ পড়ল কপালে। উদ্বিগ্ন কণ্ঠে বললেন, কি হয়েছে তোমার? মিনহো জেনির কথায় চোখ মেললেন, সোজা হয়ে বসলেন, গ্লাসের পানি ঢক ঢক করে খেয়ে বলেন, ছেলে মেয়ে কোথায়? জেনি তখন বলল, ঘরেই তো। মিনহো তখন রেগে বলল, ডাকো ওদের। জেনি তখন ছেলে মেয়েদেরকে ডাকা শুরু করলো, ইয়ঞ্জন, আইলিসা, বাবা ডাকছে তোদেরকে। এক ডাকে ইয়ঞ্জন দৌড়ে এলো, ঝাঁকড়া চুলগুলো হেলে দুলে উঠল। কিশোর ইয়ঞ্জন ক্লাস 7-এ পড়ে, আত্মীয় স্বজনের কাছে গুলটু নামে পরিচিত সে। একেবারে গাল টিপে চুমু খাওয়ার মতন কিউট দেখতে ছেলেটা। অথচ লিসার চেহারায় বিরক্তি, এই হুটহাট ডাকাডাকি তার একদমই অপছন্দের। এসে দাঁড়াতেই দুজনকে একবার একবার করে দেখলেন মিনহো আর বললেন, বসো তোমরা আমার পাশে। ইয়ঞ্জন একদম মায়ের কোল ঘেঁষে বসলেও, লিসা বসলেও বাবার মুখোমুখি। একটু একটু লিসার মাথায় চিন্তা জেঁকে বসেছে। মনে মনে ভাবল, বাবা কি কিছু জেনে ফেললো নাকি আমার ব্যাপারে? মিনহো জেনির দিকে তাকিয়ে বলল, তেকে ডাকো। মিনহোর ডাক শুনে ঝড়ের বেগে উপস্থিত হলো তে। বাজার গোছানো ময়লা হাতটা অন্যায় মুছতে মুছতে বসার ঘরের এক কোণায় এসে দাঁড়ালো তে। সবার উৎসুক চাউনির মধ্যেই জেনি মিনহোকে বলল, কিছু কি হয়েছে? মিনহো দীর্ঘশ্বাস ফেলল, উত্তরে লিসার দিকে চেয়ে বলল, লিসা, তুমি তো বলেছিলে এই এলাকাটা ভালো, মেন রোড পাশে, যাতায়াতের সুবিধা। আমিও সব কিছু দেখে পছন্দ করেছিলাম, কিন্তু এলাকা উন্নত হলেও এখানকার মানুষগুলো একদমই ভালো না। ভালো মতো খোঁজ না নিয়ে ডিরেক্ট এখানে শিফট হওয়া চরম ভুল হয়ে গেছে আমার।
লিসা উসখুসে ভঙ্গিতে শুধালো, কেন বাবা, বাসা তো খুব সুন্দর। মিনহু তখন বলল, বাসার কথা বলছি না, এলাকার পাড়ার কথা বলছি। এই পাড়ায় কিছু অভদ্র ছেলেপেলের আনাগোনা আছে, বলা যায় একটা পাওয়ারফুল গ্যাং মাস্তানি করে বেড়ায় সারাদিন। খোলামেলা গুন্ডামি চলে। জেকে মাস্তান নামে এক ছেলে, সে গুন্ডা দলের লিডার, মন্ত্রীর ছেলে বলে সবাই ভয় পায়। মারপিট, চাঁদাবাজি, আর আজ তো আমার সামনে এক মেয়েকে। কথাটা বলেই থামলো মিনহু, চেহারায় অস্থিরতার ভাব। ছোট ছোট ছেলে মেয়েদের সামনে ওসব বলার রুচি হলো না তার। জেনি আটকে উঠল আর বলল, কি সাংঘাতিক, এরকম হলে এলাকায় থাকবো কি করে। মিনহু তখন বলল, তোমরা সাবধানে চলাফেরা করবে, মেকআপ ছাড়া বাইরে কেউ যাবে না। লিসা, তোমাকে বলছি, আগে যেমন যখন তখন বেরিয়েছো, তা এখন একেবারেই চলবে না। ওদের হাত অনেক লম্বা, একবার চোখে পড়লে আমাদের মতো সাধারণ মানুষের করার কিছুই থাকবে না। বুঝতে পেরেছো তোমরা? লিসা মাথা নিচু করে চুপ করে রইল। এই গ্যাং সম্পর্কে ওর আগে থেকেই ভালো ধারণা আছে। মিনহু ঠান্ডা চোখে জড়সড় হয়ে দাঁড়ানো তের দিকে চাইলেন আর বলল, কথাটা তোকেও বলছি তে, খুব দরকার ছাড়া তুই বারান্দায়ও পা রাখবি না। কথাটা শুনে তে নড়ে চড়ে ওঠে। বরাবরের মতো এবারও মাথা দুলে বুঝায় সে বুঝেছে। মুহূর্তে মেজাজ বিগড়ে গেল লিসার। তেকে এরকম হুঁশিয়ারি দেওয়ার যথার্থ অর্থ সে বুঝে গেছে। তে দেখতে অনেক সুন্দরী। ওপর থেকে লিসা নিশ্চুপ রইল, ভেতর ভেতর ফুঁসে উঠল তের এই সৌন্দর্যের প্রতি। লিসা বরাবরই তের সৌন্দর্য দেখে হিংসা করে, আর যেহেতু তে এতিম বলে তাকে সে মোটেও পছন্দ করে না। জেনি তখন বলল, তে, ও তো বেরই হয় না, আর এখন তোর পরীক্ষাও শেষ, অনার্সে ভর্তির আগে ওর আর বাইরে কোনো কাজ নেই। মিনহু তখন বলল, শুধু বাইরেই না, রাস্তা দিয়ে সামনের বারান্দাটা পরিষ্কার দেখা যায়, তাই ওখানেও ওকে পাঠাবে না। লিসার বিরক্ত লাগছে সব কিছু, অধৈর্য কণ্ঠে বলল, এখন রুমে যাই আব্বু। মিনহু তখন লিসাকে বলল, যাও রুমে। লিসা এক পলক থেকে পা থেকে মাথা পর্যন্ত দেখলো। হিংসায় জ্বলে পুড়ে যাচ্ছে সে। মনে মনে ভাবলো, এতিম মেয়ের এমন সৌন্দর্য দেখে আমার গা জ্বলে ওঠে। কোন দিন এই মেয়ের সৌন্দর্য আমি নিজ হাতে নষ্ট করব। এদিকে মিনহুর কথা শুনে ভয়ে মুখ আতঙ্কে ছোট হয়ে যায় তের। মাথায় ঘুরছে একটাই নাম, জেকে মাস্তান। তে মনে মনে ভাবলো, কাছাকাছি একটা শিশু পার্ক আছে শুনেছিলাম, ইয়ঞ্জনকে নিয়ে ইচ্ছেও ছিল যাওয়ার, কিন্তু এরকম হলে তো বাইরে পাও রাখতে পারবো না, এমনিতেই আমি যে ভীতু। লিসা রুমে এসে রাগে কটমট করছে। ফোন তুলল হাতে, ব্যস্তভাবে ডায়াল করলো সুগার নাম্বারে। ওপাশের ব্যক্তিটা ফোন হাতেই রেখেছিল। সেকেন্ডে রিসিভ হলো কল। সুগা তখন বলল, কি হলো লিসা, ফোন ধরছিলে না কেন, আর এখন সময় হলো তোমার ফোন ধরার? লিসা চাপা কণ্ঠে ধমক দিয়ে বলল, চুপ, ফোন যে করেছি এটাই বেশি। কি করেছো তুমি? সুগা বুঝতে না পেরে বলো, কি করলাম আমি? এলাকায় এসেছি মাত্র 2 দিন, এর মধ্যেই বাবার কানে তোমার বন্ধুর কথা চলে গিয়েছে। দলবল মিলে নাকি একটা মেয়ের সাথে কি করছিলে তোমরা? সুগা উদ্বেগ নিয়ে বলল, কখন? না না, আমি কিছু করিনি, আমি এলাম একটু আগে, যা করার ওরা করেছে। কিন্তু আঙ্কেল দেখলেন কখন? লিসা তখন বলল, ওসব আমি জানি না, বাবা যদি জানতে পারে তুমি ওই গুন্ডা জেকের বন্ধু, জীবনেও তোমার সাথে আমাকে বিয়ে দেবে না। সুগা তখন বলল, মানেটা কি? বন্ধুর সাথে বিয়ের কি সম্পর্ক? লিসা তখন রেগে বলল, সম্পর্ক আছে, অবশ্যই আছে। যে ছেলে একটা গুন্ডার লেজ ধরে ঘোরে, আমিও বা তাকে বিয়ে করতে যাব কোন দুঃখে? সুগা কথাটা শুনে অস্থির হয়ে গেল আর বলল, কি বলতে চাও তুমি লিসা? লিসা তখন বলল, বলতে চাই পরবর্তীতে ঝামেলা হওয়ার আগেই আমাদের একটা সিদ্ধান্তে আসা প্রয়োজন। আর শোনো, তোমাকে একটা কথা বলা হয়নি, ভেবেছিলাম বলবো, আজ সন্ধ্যায় পাত্রপক্ষ আমাকে দেখতে আসছে। সুগা আর্তনাদ করে উঠে বলল, কি বলছো তুমি এগুলো? লিসা তখন বলল, আস্তে, এত অবাক হওয়ার কি আছে, মেয়ে বড় হলে এমন পাত্রপক্ষ অনেক আসে। সুগা তখন বলল, ও, এর জন্যই 2 দিন ধরে আমার ফোন ধরছিলে না, ব্যস্ততার অজুহাত দিচ্ছিলে, তাই না লিসা? লিসা তখন বলল, তুমি যা ভাবার তাই ভাবো, আমার একটা লাইফ আছে, তুমি এখনো বেকার, তোমার সাথে আমার ভবিষ্যৎ কি?
সুগা তখন বলল, বেকার হলেও তোমার কোনো ইচ্ছে আমি অপূর্ণ রেখেছি? যখন যেটা আবদার করেছো দেইনি? আর তুমি ভবিষ্যৎ নিয়ে কেন ভাবছো? কেন আমার ভালোবাসা কি কিছুই না তোমার কাছে? লিসা তখন বলল, ভালোবাসা দিয়ে কি পানি খাবো? বয়ফ্রেন্ড হিসেবে দুটো গিফট দিয়ে ছোট লোকের মতো আবার কথা শোনাচ্ছ? এত সব জানি না সুগা। ছেলে দেখতে আসবে, পছন্দ হলে আমি রাজি হয়ে যাব। তুমি ভাই ছ্যাঁচার মতো আমার পেছনে পড়ে থেকো না তো। কিন্তু লিসা আমার, বলতে না দিয়েই খট করে লাইনটা কেটে দিল লিসা। ঠোঁট ফুলিয়ে ফোঁস করে শ্বাস ঝাড়ল, সাথে ঘাড় থেকে ঝেড়ে ফেললো সুগা নামের উটকো এক আপদ। জিন পুরো দমে ব্যস্ত। অতিথিরা কাছাকাছি চলে এসেছেন। রাতে খাওয়া দাওয়ার আয়োজন হবে এখানে। ছেলে ইঞ্জিনিয়ার, মেয়ে পছন্দ হলে আজই কথা পাকাপোক্ত হবে। তিনি একবার চাইলেন টেবিলে ব্যস্ত তের দিকে। ফল সাজাচ্ছে মেয়েটা। জেনি ডাকলো। তে এগিয়ে এসে বলল, হ্যাঁ মামনি বলো। জেনি তখন বলল, তোর কাজ শেষ? না, আর একটু বাকি। আচ্ছা, ওগুলো অমনি থাকুক, তুই গিয়ে একটু লিসাকে তৈরি হতে সাহায্য কর, আর নিজেও একটা ভালো জামা পর, সুন্দর করে চুল বাঁধ, যা। তে তখন বলল, আমি তো ঠিকই আছি। চোখ পাকালেন জেনি আর বলল, যা বলেছি চুপচাপ কর। তে আচ্ছা বলে ঘুরতেই সামনে পড়ল মিনহো। চোখ মুখ কুচকে মিনহো খ্যাক করে বলল, এভাবে মূর্তির মতো দাঁড়িয়ে আছিস কেন সামনে? যা সর। তে ভয় পেয়ে গেল, চুপসে সরে গেল পাশে। মিনহো রান্নাঘরে ঢুকলো। জেনি বলল, ধমকালে কেন মেয়েটাকে? কি করেছে ও? মিনহো তখন রেগে বলল, মন চেয়েছে। আচ্ছা, তোমার কি বুদ্ধি শুদ্ধি হাঁটুতে নেমেছে? জেনি বুঝতে না পেরে বলল, আমি আবার কি করলাম? কি করলে মানে? তুমি তেকে তৈরি হতে বললে কেন? ওকে ওকে পাত্রপক্ষের সামনে নিয়ে যাবে নাকি? জেনি বলল, হ্যাঁ ও তো লিসার। মিনহো জেনিকে কিছু বলতে না দিয়ে বলল, ও লিসার বোন না, খালাতো বোন আর আপন বোনের মধ্যে পার্থক্য আছে। তোমার বোনের মেয়ে যখন পাত্রের সামনে যাবে, তখন আমার মেয়েকে রেখে যদি ওরা তেকে পছন্দ করে ফেলে, তখন কি হবে? জেনি তখন বলল, এগুলো কি বলছো তুমি? ও এখন অনেক ছোট। মিনহো তখন বলল, ছোট হলেও বিয়ের বয়স কি হয়নি? জেনি তখন হাতে খুন্তি নাড়তে নাড়তে বলল, পছন্দ করলে করবে, তুমি তো এমনিতেই মেয়েটাকে পড়াতে চাও না। খাবার খোটা দাও, এই সুযোগে বিয়ে দিয়ে বিদায় করব, সমস্যা কি? বেঁচে যাবে তুমি, বোঝা নামবে তোমার। জেনির কথায় মিনহো রেগে গেল আর বলল, খোটা দিলেও খাওয়াই তো। এতটা বছর ধরে অন্যের মেয়েকে পালি নেই? এমন তো নয় যে ওর বাপ নেই। কোথায় সে? নিয়ে যাচ্ছে না কেন এই মেয়েটাকে? আর শোনো, এই সম্বন্ধ অনেক কাঠখড় পুড়িয়ে আমি পেয়েছি। ওই তের জন্য আমি এই সম্বন্ধ হাতছাড়া করতে চাই না। আর অত বড় ঘরে তোমার ওই এতিম অনাথ বোনের মেয়েকে কে নেবে? ওরা যখন ভুরি ভুরি দাবি নিয়ে বসবে, সেগুলো পূরণ কে করবে? তুমি। ওই মেয়ের রূপ আছে, চাঁদ ধরার যোগ্যতা নেই। জেনি তখন অতিষ্ঠ গলায় বলল, তাহলে তুমি চাওটা কি? মিনহো তখন বলল, কি চাই মানে? বোঝো না তুমি? তে যেন পাত্রপক্ষে ছায়াও না মারায়। আমার মেয়ের এই সম্বন্ধে যদি ভাঙে জেনি, তাহলে তোমাদের দুইজনেরই খবর আছে, মনে রেখো। নীর হঠাৎ করে তের কথা মনে পড়ে গেল। তাড়াতাড়ি করে রুমে গেল আর দেখলো তে নেই। তখনই ইয়ঞ্জনকে জিজ্ঞেস করলো, আই ইয়ঞ্জন, তে কোথায় রে? ইয়ঞ্জন তখন বলল, আপু মনে হয় ওয়াশরুমে। জেনি তখন শান্তির একটা নিঃশ্বাস ফেললো আর ভাবলো, যাক মেয়েটা কিছু শোনেনি তাহলে। জেনি তখন মনে মনে ভাবলো, এইটুকু একটা মেয়ে, তার কপালে কতই না দুঃখ। মা মারা গেল সেই ছোটোবেলায়। বাবা মা মরার পরপরই মেয়েটাকে রেখেই পালালো। এমনিতেই মেয়েটার কপালে দুর্ভোগের শেষ নেই। এসব শুনলে মেয়েটা যে আরও কষ্ট পাবে। জীবন ভবন, দোতলা ডুপ্লেক্সের বিশাল আলিশান বাড়ি। বাইরে থেকেও ভেতরটা অধিক বৃহত্তর আর চওড়া। চারপাশের সব কিছুতে ঝকঝকে আভিজাত্যের ছোঁয়া। হলদে কড়া আলোয় চতুর্মুখী দেয়াল মহিমান্বিত। ডিজাইনার আসবাবপত্র, প্রতিটা কোণ ঐশ্বর্যের নিপুণ দৃশ্যে বন্দি, ঠিক যেন বিলাসিতার অন্যান্য এক মূর্তি। জিওন নামজুন বসে আছে সোফায়, পরনে এখনো বাইরের কাপড়। ধোয়া ওঠা চা কখন যে ঠান্ডা হয়ে শরবতে রূপ নিয়েছে, সেদিকে তার খেয়াল নেই। হাত ঘষতে ঘষতে দেয়াল ঘড়ির দিকে চাইলেন তিনি। পরপর চোখ বোলালেন সদর দরজায়। তার থম ধরা পাথরের মতো মুখটা নিয়েই ভয়ে সিটিয়ে আছে জিওন নামজুনের স্ত্রী জিওন সেওক জিন। ভয়ে ভয়ে নামজুনের দিকে তাকাচ্ছে। ভয়ে নামজুনকে কিছু জিজ্ঞেসও করতে পারছে না। মনে মনে ভাবছে, নির্ঘাত ছেলেটা আবারও কিছু করেছে। জিন ভয়ে ভয়ে এলোমেলো হয়ে পায়চারি করছে।
একবার স্বামীকে দেখছে তো একবার দরজায়। হঠাৎ করে নামজুন চিল্লিয়ে বলে উঠল, জিন, কতবার বলেছি তোমার ছেলেকে শাসন করো, তাকে ভালো মানুষ বানাও। আদর দিয়ে দিয়ে ছেলেটাকে তুমি নষ্ট করে দিয়েছো। জানো ছেলেটা কি করেছে? নিজের জিভ রাখার জন্য আজ একজনের টঙের দোকান পুড়িয়ে ফেলেছে। আরেকজনের টঙের দোকানের ভিতরে জিপ নিয়ে ঢুকে যাওয়ায় দোকানটা পুরা ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। সবাই আসছে আমার কাছে বিচার নিয়ে। মন্ত্রীর ছেলের এমন দশায় নিজেকে আর ঠিক রাখতে পারছি না আমি। মন্ত্রীর বাড়িতে যদি সবাই এভাবে ছেলের বিচার নিয়ে আসে তাহলে কি আমার সম্মান আর থাকবে? জিন ভয়ে মাথা নিচু করে রেখেছে, কিছুই বলার সাহস নেই তার। ঘড়িতে 12টা বাজার সংকেতে ঢং ঢং করে উঠল ঘড়িটা। বাইরে থেকে ভেসে এলো জিপের শব্দ। নামজুন নড়ে চড়ে উঠল। পুত্রের আগমনী বার্তায় মুহূর্তে চোয়াল শক্ত হলো তার। জাংকুক দরজার ভিতরে ঢুকছে, অস্বাভাবিক কদম হেলছে দুলছে। যে হোক পৌঁছে দিয়েছে বাড়ি অবধি, কিন্তু ভেতরে আসার সাহস পায়নি সে। বোগাম সহ আরো অনেকে ধরে নিয়ে আসছে জাংকুককে। মাতাল ছেলেকে দেখেই জিন অস্থির হয়ে গেল। আর চোখে একবার তাকালো নামজুনের দিকে। উঠে দাঁড়ালো নামজুন, চোখে মুখে রাগী ভাব নিয়ে এসে দাঁড়ালো জাংকুকের মুখোমুখি। আর রাগী কণ্ঠে বলল, তুমি আজ আবার মদ খেয়েছ জাংকুক? জাংকুক নেশালো চোখে তার বাবার দিকে তাকালো। মদ খাওয়ার ফলে তার চোখগুলো লাল টকটকে হয়ে আছে। জাংকুক তখন নেশালো কণ্ঠেই বলল, রোজই তো খাই বাবা, এ আবার নতুন কি? নামজুন রেগে ফুঁসে উঠলেন আর বললেন, তোমাকে আমি নিষেধ করেছিলাম জাংকুক। নামজুনের কথায় জাংকুক হাসলো, তুচ্ছ কণ্ঠে বলল, এই জীবন জাংকুক কখনো কি কারো নিষেধ মানে বাবা? এই জীবন জাংকুককে নিষেধ করার মতো সাধ্য যে কারো নেই। এতটুকুতেই নামজুন বুঝে ফেললেন ছেলের বাকি কথা। কর্মচারীদের সামনে সম্মান যাবে বলে তাড়াতাড়ি করে জাংকুককে থামিয়ে দিলেন আর বললেন, ওকে নিয়ে যাও তোমরা রুমে। কর্মচারীগুলো জাংকুককে আস্তে আস্তে নিয়ে যাচ্ছে। জাংকুক মাথাটা হেলে দুলে বলছে, এই একটা একটা হুইস্কি বাবা। নামজুন রাগী চোখে জিনের দিকে তাকালো। জিন তখন ভয় বলল, আমি ওকে নিয়ে যাচ্ছি রুমে। কাজের মেয়েটিকে সাথে নিয়ে জাংকুককে রুমে নিয়ে যাচ্ছে জিন। নামজুন রাগী চোখে তার ছেলের চলে যাওয়াই দেখছে। রাগে গায়ের সমস্ত রক্ত ফুটছে তার। কফির কাপটা সামনে পেয়ে ওটাকে আছাড় মারলো মাটিতে। নরম বিছানার স্পর্শ পেতেই উপর হয়ে শুয়ে পড়ল জাংকুক। ফর্সা মুখ বালিশে গুজলো। কাজের মেয়েটি বেরিয়ে গেল। জিন এগিয়ে এলো ছেলের কাছে, অসহায় চোখে চেয়ে রইল জাংকুকের মুখের দিকে। চোখের কোণে টলমলে অশ্রু এসে ভিড় জমেছে জিনের। গায়ের কাঁথা টেনে পাশেই বসলো জিন। জাংকুকের সিল্কি চুলে হাত বোলালো কোমল হাতে। ভেজা গলায় বলল, কবে মানুষ হবি রে বাপ? কবে ভালো হবি? কবে একটু শান্তি দিবি আমায়?